দেখছেন রিপাবলিক বাংলা। জেলার যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। এক মর্মান্তিক ঘটনা জলপাইগুড়ি রায়পুরে, যেখানে স্ত্রীকে খুন করে নিজের সন্তানের গলাতে ছুরি রেখে রীতিমতো প্রাণ বাঁচানোর চেষ্টা। নিজের সন্তানদেরকে পণবন্দি করে পুলিশকে ভয় দেখাচ্ছে অভিযুক্ত স্বামী অজয় মুন্ডা। জলপাইগুড়ি রায়পুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিজের স্ত্রীকে খুন করলো আর তারপরে নিজের দুই সন্তানের গলায় ছুরি রেখে পুলিশকে ভয় দেখিয়ে বাঁচার মরিয়া চেষ্টা। যদি এরপরে দরজা ভেঙে পুলিশ দুই সন্তানকে উদ্ধার করে এবং গ্রেফতার করে অভিযুক্ত স্বামীকে। আমরা আছি তো, তোমাকে কেউ হাত দিবে না, আমি কথা দিচ্ছি। স্ত্রীর গলা কেটে হত্যা করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জলপাইগুড়ি রায়পুর চা বাগানের পাহাড়িয়া লাইনের ঘটনা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িতে, সেই অজয় মুন্ডার বাড়িতে। সেই ঘর, এবং এই ঘরেই যেটা অভিযোগ পরিবারের পক্ষ থেকে এবং পুলিশ যেটা জানাচ্ছে সেটা ছিল এই ঘরেই তার স্ত্রী কুসুম মুন্ডা তার গলা কেটে তাকে হত্যা করা হয়। এবং তার পরবর্তীতে এই কুসুম মুন্ডার আরও দু সন্তান রয়েছে, একজন ছেলে একজন মেয়ে, এবং তাদের কিন্তু এখানে রীতিমতো গলায় দা ঠেকিয়ে আটকে রাখা হয় দীর্ঘক্ষণ। কোতোয়ালি থানার পুলিশ এসে অভিযুক্তকে বুঝিয়ে দুই শিশুকে উদ্ধারের চেষ্টা করে। ফেলে দাও না বাচ্চাদেরকে, ওরা তো তোমাদেরই তো বাচ্চা। তুমি দরজা না খুললে আমরা খুলছি না, ঠিক আছে? আমরা আছি তো, তোমাকে কেউ হাত দিবে না। আসো ভাই, দরজা খুলো। অজয়, এবং কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী আসে এবং স্থানীয়দের চেষ্টায় কিন্তু অবশেষে এই দুই সন্তানকে উদ্ধার করা গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা গেছে। উনার বউকে গলা খাইতে ঘরের মধ্যে রাখিয়ে দিছে। তারপর উনি নাকি বলে উনার বাচ্চাদেরকেও মানে লোকজন পুলিশ টুলিশ এসে সবাই চেষ্টা করতেছে বাঁচানোর জন্য। তাহলে বাচ্চা কাচ্চাকেও উনি এই গলায় বলে টাও ঠেকাই দিয়ে রাখি আসছে। আমি ছিলাম না, কাজে গেছিলাম, হয়তো আমি বাগান গেছিলাম। তারপরে ছোট বউটা ডাকতে গেছে, ও তো মারা গেছে। ছেলে, অজয়। কী কারণে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু তদন্ত নেমেছে পুলিশ। যেটা পারিবারিক সূত্রে জানা যাচ্ছে যে পারিবারিক কোনো একটা বিবাদ ছিল, যার কারণেই এই কুসুম মুন্ডার গলা কেটে হত্যা করেছে অজয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইনভেস্টিগেশন আমরা করব, যেটা আছে যে দোষী আছে তাকে ব্যবস্থা করেছিল এখানটায় ঘরের রুমের ভিতরে। হ্যাঁ, গলা কাটা, মার্ডার করে দিয়েছে। নিজের রুমের ভিতরে। দুটো সন্তান যারা ছিল তাদেরকেও কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে একটি অন্যত্র বাড়িতে, এবং সেখানেই তারা আপাতত থাকবেন। জলপাইগুড়ি থেকে সুবিদেশ, রিপাবলিক বাংলা। মঙ্গলবারের পর বুধবারও ফের বোমায় রক্তাক্ত হলো শামশেরগঞ্জ। আর এবার পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা। গতকাল একইভাবে রক্তাক্ত হয়েছিল দুই নাবালক, আর আজ পারিবারিক বিবাদে বোমাবাজি, আর তাতেই গুরুতর জখম হয়েছে দুই স্কুল পড়ুয়া। পড়ুয়ারা যখন জখম হয়ে যায় তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বারবার বোমাবাজির ঘটনায় এলাকায় নিরাপত্তা নেই এবং একই সঙ্গে বারবার আতঙ্ক সৃষ্টি হচ্ছে শামশেরগঞ্জে। মুর্শিদাবাদ রয়েছে মুর্শিদাবাদে ফের বোমায় রক্তাক্ত শৈশব। শামশেরগঞ্জের দেবীদাসপুরে পারিবারিক বিবাদে ধুন্ধুমার, হিংসা গড়ায় বোমাবাজিতে। ঠিক সেই সময় দুই নার্সারি পড়ুয়া পড়তে যাচ্ছিল, বোমার আঘাতে জখম হয় দুই শিশু। ফ্যামিলিগত ঝামেলা চলছিল, ঝামেলা চলতে গিয়ে একটা বাড়ি ভাঙচুর হয়েছিল। বাড়ি ভাঙচুর বলতে আমি ক্লাস 9-10 ছেলে মেয়েদের ছাড়ি, সবাই মাত্র 2 মিনিটের মধ্যে 50টা বাচ্চা বেঁচে গেছে। আর একটা আমাদের নার্সারির বাচ্চাগুলো একটা ঘরে ছিল, ঘরে আকাম হয়েছে গোটা শরীরে। কজন? 2 জন। জিভে ক্ষতি হয়েছে আর গোটা শরীরে গায়ে পায়ে স্যাররা ছবি করেছে। ইতিমধ্যে জখম দুই শিশুকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ।
মঙ্গলবার শামশেরগঞ্জেরই টসকাপুরে বোমায় আহত হয় 2 বালক। ধান কাটতে মাঠে গিয়েছিল 2 বালক, সেখানেই বোমার আঘাতে গুরুতর জখম হয় তারা। বর্তমানে তারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। মানে এরকম একটা বাড়ি অনেক একটু মাঠের দিকে গেছে ছেলে ঘাস কাটতে, আর কি বলবো কিছু মাথানোর কাজে লেগেছে। যে ছেলে যেটা বলছে ছেলে বলতে পারছে সবই। কোথায় লেগেছে? কোথায় লেগেছে? ওই আমার ছেলেটা একটু দূরে ছিল, তার পায়ে ছিটা লেগেছে, হাতে যে হাতে মেরেছে ওই হাতটাতে কাম। কোথা থেকে আসছে এত বোমা? যত্রতত্র খুল্লা পাওয়া যাচ্ছে বোমা, তারপরেও টের পাচ্ছে না পুলিশ। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। 26 নির্বাচনের আগে আরো ফাটল চড়া হচ্ছে তৃণমূলের অন্তরে। আর এবার সন্দেশখালীর তৃণমূল কংগ্রেসের বিধায়ককে ওপেন চ্যালেঞ্জ করলেন সেখানকারই পঞ্চায়েতের উপপ্রধান। তিনি বললেন, বর্তমান যে বিধায়ক সুকুমার মাহাতো, তাকে 50,000 ভোটে হারাবেন উপপ্রধান। এই ওপেন চ্যালেঞ্জের পর সুকুমার মাহাতোর অবশ্য পাল্টা জবাব। এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই। 26 বিধানসভা নির্বাচন সুকুমার মাহাতোকে বিসর্জন দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। বিধায়ক বনাম উপপ্রধান, ফের প্রকাশ্যে শাসকের গৃহযুদ্ধ। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে দলকে অনুশাসনে রাখতে বারবার কড়া বার্তা দিচ্ছেন মমতা ও অভিষেক ব্যানার্জি। তৈরি হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটিও, তবুও ভবি ভোলবার নয়। কোন্দল থামছেই না তৃণমূলের অন্দরে। এবার বালির বাঁধ সন্দেশখালীতে তৃণমূল পরিচালিত হাটগাছি পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লার হুঁশিয়ারি, 26-এর লড়াইয়ে তার দলের বিধায়ক সুকুমার মাহাতোকে বিসর্জন দেবেন। তলে তলে বিজেপির সঙ্গে তিনি গোপন আঁতাত রেখেছেন, কারণ বিজেপিতে চলে যাবে বলে। আমার বিশ্বাসও বিজেপির থেকে দাঁড়াবে, বা অন্য কোনো দল থেকে, যে কোনো দল থেকেও দাঁড়াক, ওকে 50,000 ভোটে হারাবো বলেছি, হারাবো। সন্দেশখালী উত্তপ্ত করার পিছনে ছিল এরা, এখনো সন্দেশখালীকে সেই উত্তপ্ত করার পরিকল্পনা করছে, অনেকটা সে জিহাদিদের ভাষার মতো। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালী বিধানসভা। গত লোকসভা ভোটে বসিরহাট নিজেদের দখলে রাখলেও সন্দেশখালীতে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল। 24-এর ফলের প্রতিফলন কি ঘটবে 26-এর ভোটে? 26-এর নির্বাচনের ফলাফলে যে কি অবস্থা হয়, কি রেজাল্ট হয়, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা সন্দেশখালীর বাসিন্দারা। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। শাসকের অন্দরে চলছে খেয়ে। আর এবার অন্দরের কোন্দল এমন যে বিরোধী শূন্য দক্ষিণ 24 পরগনার চণ্ডী গ্রাম পঞ্চায়েত, যেখানে প্রধানের বিরুদ্ধে সরব হচ্ছেন পঞ্চায়েতের সদস্য, এমনকি উপপ্রধান। তার বিরুদ্ধে উঠছে স্বজন পোষণ আর দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েতের বৈঠক চলছে, আর সেই বৈঠক থেকে রীতিমতো বেরিয়ে এসে, অর্থাৎ বৈঠক উপেক্ষা করে বেরিয়ে এলেন অভিযোগকারীরা। তাদের অভিযোগ, প্রধান দুর্নীতিগ্রস্ত। জেনারেল মিটিংয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ প্রধান শুভ্রা ঘোষের বিরুদ্ধে উপপ্রধান সহ বাকি 14 জন সদস্য, অর্থাৎ মোট 15 জন, তারা জেনারেল মিটিং থেকে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকে। সাতগাছিয়ার চণ্ডীগ্রাম পঞ্চায়েতের 26টি আসনই তৃণমূলের দখলে, সেখানেও তৃণমূলের আকচা আকছে। আমাদের পঞ্চায়েতের সিস্টেম হচ্ছে জেনারেল বডিতে মিটিং এ পাস করাতে হয় প্রত্যেকটা বিল্ডিং পারমিশন, সেগুলো না করে উনি ওনার ইচ্ছা মতো বাড়িতে গিয়ে তাদেরকে ইচ্ছা মতো টাকা নেয় এবং ওনার ব্যক্তিগত ওনার অফিসে গিয়ে উনি পারমিশনটা করায়। শুভ্রা ঘোষ যেই থেকে তিনি প্রধানের সিটে বসেছে, তিনি স্বজন পোষণ করছেন, বা যে বিল্ডিং পাস হয় সেই বিল্ডিং এর তিনি সিদ্ধান্ত নিচ্ছেন তার বাড়িতে, কিন্তু জেনারেল মিটিং এ কোনো সদস্যর কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করছে না। পাশাপাশি যে পঞ্চায়েত ফান্ডে যে টাকা ছিল সেই টাকাও কমেছে, উল্টে দেনায় পড়েছে পঞ্চায়েত, এমনটাই অভিযোগ করছেন যিনি বর্তমানে উপপ্রধান। আর কিছু কাজ আছে 2 নম্বরই করে তাদের নামে, ওনার নিজের কন্ট্রাক্টরের নামে ওয়ার্ক অর্ডার দিয়েছে, আর বাকি কাজ পড়ে আছে। আমাদের উন্নয়ন হয়নি, আবার মিটিং ডেকেছে, আমরা মিটিংয়ে ওই জন্য বসতে চাইনি। কিছু ফান্ড জমা করতে বাকি আছে, প্রায় 13 লক্ষ টাকার কাছে। এখন আপনাদের বর্তমান কত ফান্ড আছে? এখন তাহলে আপনাদের বর্তমান এই পঞ্চায়েত সম্পর্কে কোনো কিছু ফান্ড সম্পর্কে আমাদের জানা নেই বা আমাদের জানাইনি। যদিও উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যদের অভিযোগের সাফাই দিয়েছেন প্রধান। পরিচালনা করতে গিয়ে যা খরচ আর সব ঠিক।
এটা তো আপনারাই জানেন যে ট্রেড অনলাইন হয়ে গেছে, মানে বিল্ডিং পারমিশন অনলাইন হয়ে গেছে, সেক্ষেত্রে পঞ্চায়েতের আয় কমেছে, কিন্তু আমাদের অফিস পরিচালনা করতে গিয়ে শাসকের কোন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। একটা গান আছে না, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এটা স্বাভাবিক। যারা আগে ছিল তারা খাওয়ার জায়গাগুলো জানে, কিভাবে খাচ্ছে, এখন তাদের হাত থেকে চলে গেছে, এখন যে আছে সে খাচ্ছে, তো এখন নিজেদের মধ্যেই মারামারি হবে। দেখার বিষয় যে এই দ্বন্দ্ব থাকবে না নিজেরাই মিটিয়ে নেবে, এই সকল বিষয় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনা আমতলা থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যের বুকে বারবার একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। তেমনই ঘটনা ঘটল ইংরেজ বাজারের একটি হিন্দি মাধ্যমিক প্রাথমিক স্কুলে, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ, এমনকি স্কুলের ক্যাম্পাসের মধ্যে যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, নেই স্কুলের কোনো প্রাচীর, এমনকি জলের ফিল্টার খারাপ অবস্থায় পড়ে রয়েছে, এমনকি শিশুদের বসার বন্দোবস্ত পর্যন্ত নেই। দেখুন, এই যদি শিশুদের ভবিষ্যৎ হয় তাহলে আগামী প্রজন্ম কোথায় যাবে? পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম নেই, যার ফলে একটি ক্লাসরুমে চলছে 2টি করে ক্লাস। এমনই এক ছবি দেখা গেল মালদা ইংরেজ বাজার শহরের 25 নম্বর ওয়ার্ডের কুলিপাড়া হিন্দি প্রাইমারি স্কুলে। সমস্যায় জর্জরিত স্কুল, 139 জন পড়ুয়া নিয়ে কোনো ক্রমে চলছে পঠন পাঠন। সেখানে আর্সেনিক মুক্ত অর্থাৎ পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আজকে সেই জায়গা থেকে রীতিমতো ভেঙে ফেলা হয়েছে। সেই পাম্পের সেই জায়গাগুলি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে, এমনকি এখানেও রীতিমতো ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি এখানে রীতিমতো যে কল রয়েছে সেই কলও কিন্তু আজকে তার হ্যান্ডেল, কলের যে হ্যান্ডেল সেটাও কিন্তু আজকে ভেঙে পড়েছে। চারিধারে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ এবং রীতিমতো আরেকটি যে সমস্যা, যে এই স্কুলে কিন্তু বাউন্ডারি নেই, যার ফলে গোটা এলাকা কিন্তু খোলা অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় লোক থেকে বাইরের লোকরাও কিন্তু এই স্কুলের মধ্যে অনেকে কিন্তু প্রবেশ করে এবং এখানে রীতিমতো দেখা যাচ্ছে মদের বোতলও কিন্তু দেখা যাচ্ছে, ফলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। আমরা স্থানীয় প্রশাসন বা স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বলে এই জিনিসটা করব। পিএইচি কে খবর দিয়েছি, ওনারা যদি এটা নিয়ে কিছু করেন, মানে পদক্ষেপ নেন, আমরা সেটা আরেকবার দেখব। এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছে বিজেপি। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে আমরা চাই যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। তিনি ব্যর্থ শিক্ষা ব্যবস্থা দিতে, আজকে বেশিরভাগ স্কুলগুলো উঠে গেছে। আর বরাবরের মতো শাসকের মুখে শুধুই সমাধানের আশ্বাস। নজরে আসলো এবং এটা হওয়া উচিত ছিল না, এটাকে অবশ্যই আমাদের রেসপেক্টিভ যে প্রাইমারি সেকশনের ডিআই সাহেব আছেন এবং বিপিসি চেয়ারম্যান ম্যাডাম আছেন, ওনাদেরকে ইনফর্ম করা হবে। বাউন্ডারি ওয়াল যাতে দেওয়া হয় এবং পাশাপাশি এই যে জলাধার যে ফিল্টার আর্সেনিক যে প্ল্যান, এই জলাধারটি যাতে আবার পুনরায় ঠিক করা হয় এবং চালু করা হয়, সেটাই কিন্তু এখানকার শিক্ষক শিক্ষিকারা তারা দাবি জানাচ্ছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। ওয়াকফ সংশোধনী আইনে প্রতিবাদের নামে রীতিমতো গুন্ডামি হয়েছে, রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে একাধিক মন্দিরে। শামশেরগঞ্জে এমনই একের পর এক মন্দিরে ভাঙচুর চালানো হয়েছিল। তবে আজ অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে শামশেরগঞ্জের মোট 9টি মন্দিরে শুদ্ধিকরণ করা হচ্ছে। গোবর জল, গঙ্গা জল এবং একই সঙ্গে ঘি মধু দিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে সেই সমস্ত মন্দিরে, যে সমস্ত মন্দিরগুলোকে ভাঙচুর করা হয়েছিল, তাণ্ডব চালানো হয়েছিল। দেখুন সে ছবি। দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। এই 16 নম্বর ওয়ার্ডের এই যে শিব মন্দির, এই শিব মন্দির ব্যাপকভাবে ভাঙচুর করে দুষ্কৃতীরা। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে আন্দোলন হয়, সেই আন্দোলনের নামে রীতিমতো মন্দির ভাঙচুর করা হয়। আজকে দেখতে পাচ্ছি এখানে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে। গ্রামের মানুষ রয়েছে, তারা কিন্তু এই পুজো অর্চনায় অংশগ্রহণ করেছে। এই অঞ্চলে প্রত্যেকটা মন্দিরকে শুদ্ধিকরণ এবং পুজো পাঠের মাধ্যম দিয়ে আবার নতুনভাবে মন্দির যাতে তৈরি হয় তার চেষ্টা চলছে।
আজকে অক্ষয় তৃতীয়ার দিন আবার শুদ্ধিকরণ পূজনের মাধ্যমে সেই মন্দিরে পুজো পার্বণ যাতে শুরু করা যায় এবং পুনর্নির্মাণ করার ব্যবস্থাপনা করেছেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গুলো ভেঙে দিয়েছে, সেই জন্য আপনার পুনর্নির্মাণের জন্য নিম পুজোর অনুষ্ঠানটা এখানে করা হয়েছে। সাধারণ মানুষরা চাইছে এখানে যেন সব সময়ের জন্য বিএসএফ থাকে এবং তারা এখানে নির্বিঘ্নে শান্তিতে বসবাস করতে পারে। আমরা এখানে চাইছি বিএসএফ ক্যাম্প সুরক্ষিত মোদির সারা জীবনের লেগে, আমরা কিছু চাই না, সারা জীবনের লেগে বিএসএফ ক্যাম্প চাই আমরা। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। আজ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিন দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো। ঠিক বিকেল 3টে নাগাদ দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কাঁথিতে সনাতনী সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন সেই ছবি। অক্ষয় তৃতীয়ায় দ্বারোদ্ঘাটন দীঘার মন্দিরের। সকাল থেকেই সাজু সাজু রব সৈকত শহরে। জগন্নাথের 2 বিগ্রহ ও রাধাকৃষ্ণের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়। 3টে নাগাদ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। দ্বারোদ্ঘাটনের আগে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন। বুধবার দীঘায় যখন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান চলছে, তখন সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে কাঁথিতে সনাতনী সম্মেলনে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন, আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসেবে স্বাগত জানাই। প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে রাজ্যের উন্নয়ন হচ্ছে ভালো বিষয়, জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হচ্ছে, সেখানে দূর দূরান্ত থেকে এসেছেন অতিথিরা। এই দৃশ্য যেমন মানুষজনের মন ভালো করছে, অন্যদিকে ভাঙাচোরা সেতু দিয়ে মানুষজন যাতায়াত করছে, সেই দৃশ্য ঘটছে এই রাজ্যের বুকে। ভাঙাচোরা সেতু শুধু নয়, যদি একবার পা ফসকে যায় তাহলে শটান কিন্তু চলে, আর তারপরেও বারবার প্রশাসনের টনক নড়ছে না। যখন এই বিষয়টি নজরে আসছে, বারবার গ্রামবাসীরা প্রশাসনকে জানিয়েছে, তারপরেও এখনো পর্যন্ত পদক্ষেপ তারা নিচ্ছে না। কবে নড়বে টনক তা নিয়ে উঠছে প্রশ্ন। এই হলো সেতুর হাল। বড় বড় ফাঁক ফোকর, কোথাও ভাঙা কাঠ, আবার কোথাও কাঠের ওপর ধরেছে চিপ। এর উপর দিয়ে বয়স্ক থেকে বাচ্চা সকলের যাতায়াত। শুকা মৌসুম থেকে বর্ষা, অসাবধানতায় পা হরকালেই জলে। ঘটে দুর্ঘটনাও। হয়রানির শিকার দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর কুমারশা মাঝের পাড়ার বাসিন্দারা। স্কুল আছে এই পাশে, এসএসসি স্কুল। আমরা মাঝের পাড়া, খোলাপাড়া এবং কাঁকড়াদহ, ঢলিরবাটি, মালিকধার, এতগুলো কুলতলি, এতগুলো মানুষ এখান থেকে যাতায়াত করে। পাশে ট্যাংরাখালি কলেজ হাট আছে, সপ্তাহে 2 দিন হাট হয়, প্লাস কলেজ আছে। মানুষ সেখানে যাতায়াত করতে পারে না, মানুষ এখানে পড়ে যাচ্ছে। আর এত এইসব বাচ্চা কাচ্চা যেতে পারে না, ধরো আবার ওই সব কোনো কাজে দেখি কোনো একটা কাজ হয় না। এই গ্রামে ধরো একটা কোনো ওই একটা পোল ভাঙা আছে, একটা পোল ভাঙা আছে।
অভিযোগ প্রশাসনকে এই সমস্যার কথা জানিয়েও কোনো কাজ হয়নি। আমি নিজে এমএলএর কাছে দরখাস্ত দিয়েছি, দরখাস্ত লিখে 200 লোকের সই করে স্কুল থেকে সই করে নিয়ে এমএলএর কাছে দিয়েছি। মমতা ব্যানার্জির ওই নাম্বারে পোর্টালে ফোন করেছি, একবার জেলা পরিষদ থেকে ফোন করেছিল, করার পরে তারপরে থেকে 6-7 মাস হয়ে গেছে, কোনো খবরই। কতদিনে এই কাঠের সেতুর মেরামতি হবে, কবে বন্ধ হবে এই ঝুঁকির যাতায়াত, আশায়। এই মুহূর্তে চোখ রাখবো বড় একটি ব্রেকিং নিউজের দিকে। বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার, জাতি জনগণনার সিদ্ধান্ত মন্ত্রিসভার। দেশ জুড়ে হবে জাতি জনগণনা, এক কথায় বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। Under the leadership of our Prime Minister Shri Narendra Modi ji, the Cabinet Committee of Political Affairs has decided today, that is 30th April 2025, that caste enumeration should be included in the forthcoming census. This demonstrates that our government is committed to the values and interests of our society and country. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।